আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনারেল প্যাথোলজির দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইনফ্লামেশন নিয়ে পড়ব। তো বইয়ের ভাষা না, আজকে আমরা ইনফ্লামেশন আসলে এই জিনিসটা কি এটা খুব ভালো করে বুঝে নেব। আমি পিডিএফ দিয়ে দেব, যা বলবো পিডিএফে তাই আছে, সাজানোভাবে আছে। জাস্ট একবার শুনে নিয়ে পিডিএফটা পড়লে একদম ক্লিয়ার। তো আমরা আজকে ইনফ্লামেশনের জেনারেল ওভারভিউ পড়ব। ধরেন যে আপনার বডিতে কোনো ইনফেক্টিভ এজেন্ট বা কোনো ইনজুরিয়াস বা ইনসাইটিং এজেন্ট বডিতে ঢুকলো, তো বডি কি বসে থাকবে? বডি চেষ্টা করবে প্রোটেকশন দিতে এগেনস্ট দ্যাট অফেন্ডিং এজেন্ট, দ্য ইনজুরিয়াস এজেন্ট বা ইনফেক্টিভ এজেন্ট। তো বডি কী করলো? একটা রেসপন্স করলো না? এই যে বডির একটা রেসপন্স, মানে প্রোটেক্টিভ রেসপন্স এগেনস্ট দ্য ইনফেকশন অর ড্যামেজ টিস্যু বা অফেন্ডিং এজেন্ট বা ইনজুরিয়াস এজেন্ট, এই প্রোটেক্টিভ রেসপন্সটাই হচ্ছে ইনফ্লামেশন। তো বডিকে প্রোটেকশন দিতে পারে কোন এলিমেন্ট? দেখেন, আমার ব্লাডের মধ্যে কি আছে? ব্লাডের মধ্যে আছে হলো প্লাজমা আর ব্লাড সেল। তো ব্লাড সেলের মধ্যে একটা বিশেষ সেল আছে, সেটা হচ্ছে কি ডাব্লিউবিসি বা লিউকোসাইট। এর কাজ কি? এর কাজ হচ্ছে প্রোটেকশন বা ইমিউনিটি। আর প্লাজমার মধ্যে একটা বিশেষ ধরনের জিনিস আছে যার নাম হচ্ছে প্লাজমা প্রোটিনস। এটা আবার কয়েক ধরন আছে, তার মধ্যে একটা ধরন হচ্ছে গ্লোবিউলিন। গ্লোবিউলিনের মধ্যে আবার একটা ধরন আছে গামা গ্লোবিউলিন, যাকে বলে অ্যান্টিবডি। অ্যান্টিবডির কাজ কি? ইমিউনিটি দেওয়া। তার মানে হইল যে আমার ইননেট ইমিউনিটি বলি আর অ্যাডাপটিভ ইমিউনিটি বলি। অ্যাডাপটিভ ইমিউনিটির আবার সেল মেডিয়েটেড বলি আর অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি বলি। তার যে এলিমেন্টসগুলো, সেলুলার এলিমেন্ট আছে এবং অ্যান্টিবডি, সব কিন্তু ব্লাডের ভিতরে থাকে, তাই তো? তো এখন ইনজুরি তো হইতেছে টিস্যুতে, ইনফেকশন তো হইতেছে টিস্যুতে, আর আমার যারা প্রোটেকশন দেবে তারা বসে আছে সার্কুলেশনে, মানে ব্লাড ভেসেলের ভিতরে। তো তাইলে ব্লাড ভেসেলের ভিতরে থেকে তারা টিস্যুকে প্রোটেকশন কি করে দেবে? তাহলে এখানে এমন কিছু ঘটনা ঘটতে হবে যে ব্লাড ভেসেল থেকে ব্লাডের ফ্লো ওই দিকে খুব বেড়ে যাবে, যাতে বেশি বেশি এই প্রোটেক্টিভ এলিমেন্ট মানে ব্লাড সেল এবং অ্যান্টিবডি ওই দিকে যেতে পারে। মানে ভ্যাসোডাইলেশন হতে হবে টুয়ার্ডস দ্য ফোকাস অফ ইনজুরি। এরপরে ওই ভেসেলে, ওই মাইক্রোভাস্কুলেচারে ছিদ্র তৈরি হতে হবে, যাতে করে ওই অ্যান্টিবডি এবং ওই যে ডাব্লিউবিসি এই ছিদ্র থেকে বের হয়ে টিস্যুতে আসতে পারে, টু এলিমিনেট দ্য অফেন্ডিং এজেন্ট ফ্রম দ্য টিস্যু। তার মানে হচ্ছে এখানে দুইটা ঘটনা ঘটছে, একটা হচ্ছে ভাস্কুলার ঘটনা আর একটা হচ্ছে সেলুলার ঘটনা। ভাস্কুলার ঘটনা হচ্ছে ব্লাড ভেসেলকে ডাইলেট হতে হয়েছে টুয়ার্ডস দ্য ফোকাস অফ দ্য ইনজুরি, ব্লাডের ফ্লো বাড়তে হয়েছে টুয়ার্ডস দ্য ফোকাস অফ দ্য ইনজুরি, এবং ওই ব্লাড ভেসেলের পারমিয়াবিলিটি বাড়তে হয়েছে, ছিদ্র তৈরি হতে হয়েছে, যাতে করে আমার প্রোটেক্টিভ ব্লাড সেল এবং অ্যান্টিবডি ওই ছিদ্র দিয়ে ব্লাড ভেসেলের ভিতর থেকে বের হয়ে টিস্যুতে আসতে পারে। তাহলে এখানে ভেসেলে কিছু চেঞ্জ হয়েছে এবং কিছু সেলুলার চেঞ্জ হয়েছে। সেলুলার চেঞ্জ কি? এই যে ব্লাড সেল ব্লাড ভেসেল থেকে বাইরে বের হয়ে আসলো, বাইরে বের হয়ে এসে ওই যে ফোকাস অফ ইনজুরি ওই দিকে গেল এবং ওখানে গিয়ে আবার ইনজুরিয়াস এজেন্টকে সে এলিমিনেট করলো বডি থেকে, মানে তাকে ফ্যাগোসাইটোসিস করলো, খেয়ে ফেললো। তাহলে সে কিছু কাজ করলো, তো তার কাজটুকু হলো সেলুলার ইভেন্ট। আর ভেসেল তার নিজের যে চেঞ্জটুকু আনলো ওইটুকু হচ্ছে ভাস্কুলার ইভেন্ট। এই কমপ্লেক্স অংশটুকু, এই পুরোটুকুকে একসাথে বলে হচ্ছে ইনফ্লামেশন। তাহলে এখানে কি কি ঘটছে? এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ভাস্কুলারাইজড হইতে হবে টিস্যুকে, যে টিস্যুতে ইনফ্লামেশন হবে। কারণ ভেসেল যদি না থাকে তাহলে তো ভাস্কুলার ইভেন্ট হবে না, ওই দিকে ব্লাড সেল যেতে পারবে না। তার মানে ইনফ্লামেশন হতে গেলে টিস্যুকে অবশ্যই ভাস্কুলারাইজড হতে হবে। তো ভাস্কুলারাইজড টিস্যুতে কিছু কমপ্লেক্স রিয়াকশন হচ্ছে, পুরোটাকে কমপ্লেক্স রিয়াকশন বলতেছি। এই রিয়াকশনটা কিসের বিরুদ্ধে? টু দ্য ইনফেকশনস অ্যান্ড ড্যামেজ টিস্যু। যে রিয়াকশনটা কি করে? ব্লাড সেল এবং কিছু মলিকুল মানে ওই অ্যান্টিবডি তাকে বহন করে নিয়ে যায় কোথায়? যেখানে তাদের দরকার, অর্থাৎ ওই ফোকাস অফ ইনজুরিতে। কেন? ইন অর্ডার টু এলিমিনেট দ্য অফেন্ডিং এজেন্ট।
তাহলে কি বুঝলাম? ইনফ্লামেশন হচ্ছে একটা প্রোটেক্টিভ রেসপন্স, একটা কমপ্লেক্স প্রোটেক্টিভ রেসপন্স অফ ভাস্কুলারাইজড টিস্যু। কিসের বিরুদ্ধে? ইনফেকশন অ্যান্ড ড্যামেজ টিস্যুর বিরুদ্ধে। দ্যাট ব্রিংস সেলস অ্যান্ড মলিকুলস অফ হোস্ট ডিফেন্স। হোস্ট ডিফেন্সের জন্য যে সেল আছে, যে মলিকুল আছে, সেগুলোকে বহন করে নিয়ে যায় ফ্রম দ্য সার্কুলেশন টু দ্য সাইটস হোয়ার দে আর নিডেড, যেখানে তাদের প্রয়োজন, ইন অর্ডার টু এলিমিনেট দ্য অফেন্ডিং এজেন্টস। ওকে, এটাই হলো ইনফ্লামেশন। তার মানে ইনফ্লামেশন হচ্ছে একটা প্রোটেক্টিভ রেসপন্স, একটা বেনিফিশিয়াল রেসপন্স ফর দ্য বডি। বাট ইনফ্লামেশন কি হার্মফুল হতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। যদি এই প্রোটেক্টিভ রেসপন্স বা এই ইমিউনিটি মিসডাইরেক্টেড হয়, মানে কি? মানে কোনো ফরেন এজেন্ট, কোনো ইনসাইটিং বা অফেন্ডিং বা ইনফেকশাস এজেন্টের বিরুদ্ধে না হইয়া যদি নিজের সেলের নিজের টিস্যুর বিরুদ্ধেই হয়, তখন কি হবে? তখন যেটা হবে সেটাকে বলে অটোইমিউন ডিজিজ। তাহলে এটা তো হার্মফুল। এরপরে ধরেন নর্মালি যে হার্মলেস এনভায়রনমেন্টাল সাবস্টেন্স আছে, যেমন আমরা এনভায়রনমেন্ট থেকে যেসব ফুড খাই, খাবার, আবার ধরেন এনভায়রনমেন্টে ধুলাবালি আছে, এগুলো তো হার্মলেস নর্মালি, কিন্তু দেখা গেল বডি এইগুলোর বিরুদ্ধেও প্রোটেক্টিভ রেসপন্স শুরু করে দিল, ইমিউন রেসপন্স শুরু করে দিল। তাহলে কি হবে? হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জি। আবার ধরেন ক্রনিক ইনফ্লামেশনের রেজাল্ট হিসেবে আপনার কিছু ডিজিজ হলো, যেমন ক্রনিক ইনফ্লামেশনে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে রিপেয়ার প্রসেস হয়, রিপেয়ার প্রসেসের মাধ্যমে ফাইব্রোসিস হয়। তো ফাইব্রোসিস হয়ে ধরেন লাংয়ে ফাইব্রোসিস হলো, তাহলে এই যেটা ক্রনিক ডিজিজ হলো আপনার লাং ফাইব্রোসিস, এটা কি হার্মফুল না? তার মানে ইনফ্লামেশন ইজ বেনিফিশিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ হার্মফুল, অর সামটাইমস ইট মে বি হার্মফুল, বাট ফান্ডামেন্টালি ইট ইজ এ প্রোটেক্টিভ প্রসেস। এখন ধরেন এই যে প্রোটেক্টিভ রেসপন্স, এটা যদি খুব তাড়াতাড়ি হয়, ইমিডিয়েটলি হয়, যে আসলো ইনসাইটিং এজেন্ট, উইদিন মিনিটস অর আওয়ার্স বডি রেসপন্স করলো, এটা হবে অ্যাকিউট ইনফ্লামেশন। আর ধরেন বডি স্লোলি রেসপন্স করলো এবং লঙ্গার ডিউরেশন ধরে সে রেসপন্সটা স্টে করলো, এটা হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন। তার মানে অ্যাকিউট ইনফ্লামেশন র্যাপিডলি রেসপন্স হবে বাট ফর শর্ট ডিউরেশন, আর ক্রনিক ইনফ্লামেশন রেসপন্স হবে স্লোলি বাট ফর লঙ্গার ডিউরেশন। এখন আসেন ইনফ্লামেশনের কম্পোনেন্ট কি। আমি ইভেন্টস, ইনফ্লামেশনের ইভেন্টস, পুরো ঘটনা কিন্তু ব্যাখ্যা করে ফেলেছি। যে ধরেন যে বডির কোনো একটা জায়গায়, আপনি আপনার শরীরের কোনো একটা জায়গা মনে মনে চিন্তা করে নেন, ধরেন ওই জায়গায় কোনো একটা ইনফেকশন হয়েছে বা টিস্যু ড্যামেজ হয়েছে। এখন ওই জায়গায় প্রোটেকশন দেওয়ার জন্য আমার ভেসেল থেকে আমার প্রোটেক্টিভ সেল মানে ডাব্লিউবিসি অর্থাৎ নিউট্রোফিল, মনোসাইট, লিম্ফোসাইট ওখানে যাবে প্রোটেকশন দেওয়ার জন্য, এবং ভেসেলের ভিতরে আবার অ্যান্টিবডিও আছে, মানে গ্লোবিউলিনস, গামা গ্লোবিউলিনস, তারাও ওখানে যাবে। তাহলে যেতে গেলে ব্লাড ভেসেলের কিছু চেঞ্জ লাগবে, এটাকে বলে ভাস্কুলার ইভেন্ট, এবং আলটিমেটলি ব্লাড সেল মানে ডাব্লিউবিসি ভেসেল থেকে বের হয়ে ওখানে গিয়ে তারাই মেনলি ফ্যাগোসাইটোসিস করবে। সো ওটা হবে সেলুলার ইভেন্ট। তাহলে যদি আমি বলি ইনফ্লামেশনের কম্পোনেন্ট কি, তাহলে বলতে হবে ব্লাড ভেসেলস অ্যান্ড ডাব্লিউবিসি বা লিউকোসাইট, দুইটা, ব্লাড ভেসেল অ্যান্ড ডাব্লিউবিসি বা লিউকোসাইট। যদি বলি হোয়াট আর দ্য ইভেন্টস অফ ইনফ্লামেশন, দুইটা, একটা হচ্ছে ভাস্কুলার ইভেন্ট আর একটা হচ্ছে সেলুলার ইভেন্ট। এখন ভাস্কুলার ইভেন্ট কি? প্রথম কথা দেখেন, ভাস্কুলার ইভেন্টে দুইটা কথা আসবে, জাস্ট দুইটা কথা। একটা হচ্ছে যে চেঞ্জ ইন ভাস্কুলার ফ্লো অ্যান্ড ক্যালিবার। কি বললাম? চেঞ্জ ইন ভাস্কুলার ফ্লো অ্যান্ড ক্যালিবার। আর দুই নাম্বার কথা হচ্ছে ইনক্রিজড ভাস্কুলার পারমিয়াবিলিটি। জাস্ট দুইটা কথা। ভাস্কুলার ইভেন্ট দুইটা কথা, চেঞ্জ ইন ভাস্কুলার ফ্লো অ্যান্ড ক্যালিবার, দুই নাম্বার কথা হচ্ছে ইনক্রিজড ভাস্কুলার পারমিয়াবিলিটি। ব্যাপারটা বুঝাই দিই। যেখানে ধরে নেন বডির, আপনার বডির যে কোনো একটা জায়গা আপনি চিন্তা করে নেন যে সেখানে একটা ইনফেকশন হয়েছে বা টিস্যু ইনজুরি হয়েছে, তাহলে এখন বডি কি করবে? বডি তার প্রোটেক্টিভ যে সৈন্য সামন্ত আছে চাবে যে সবাই ওই দিকে যাক, তাহলে ওই দিকে ভেসোডাইলেশন করতে হবে। তাহলে এক নাম্বার যেটা কথা সেটা হচ্ছে ভ্যাসোডাইলেশন। কি বললাম? প্রথম কথা হচ্ছে ভ্যাসোডাইলেশন। এখন এই ভ্যাসোডাইলেশন কি এমনি এমনি হবে না, তার জন্য কিছু কেমিক্যাল মেডিয়েটর আছে, যেমন হিস্টামিন। ওকে, তাহলে কিছু কেমিক্যাল মেডিয়েটার্স
যেমন হিস্টামিন, সে কি করবে? ভ্যাসোডাইলেশন করবে। আর কি আছে? যেমন নাইট্রিক অক্সাইড, তারা ভ্যাসোডাইলেশন করবে। তো ভ্যাসোডাইলেশন যদি করে তাহলে ওই দিকে কি হবে? আর্টারিয়াল ব্লাড ফ্লো বাড়বে। তাহলে 1 নম্বর কথা হচ্ছে ভ্যাসোডাইলেশন, 2 নম্বর কথা হচ্ছে আর্টারিয়াল ইনক্রিজড আর্টারিয়াল ব্লাড ফ্লো। তাহলে দুটো জিনিস বাড়ছে, ভাস্কুলার ফ্লো বাড়ছে, ভাস্কুলার ক্যালিবার বাড়ছে। এই জন্যই আমি প্রথম পয়েন্টটা বলছি যে ইনক্রিজড ভাস্কুলার ফ্লো অ্যান্ড ক্যালিবার। 2 নম্বর কথা কি? ইনক্রিজড ভাস্কুলার পারমিয়াবিলিটি। কারণ কি? অলরেডি ওইদিকে ভেসোডাইলেশন হয়েছে, ওইদিকে সকল আমার প্রোটেক্টিভ এলিমেন্ট দ্যাট ইজ ডাব্লিউবিসি এবং অ্যান্টিবডি ওইদিকে চলে গেছে। এখন তাদেরকে তো ভেসেলের ভিতর থেকে বাইরে বের করতে হবে, তাহলে ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়াইতে হবে, মানে ভেসেলের ছিদ্র তৈরি করতে হবে। ওই ছিদ্র দিয়ে এখন সেলগুলো বাইরে বের হয়ে আসবে। এটা হচ্ছে সেলুলার ইভেন্ট। তাহলে ভাস্কুলার ইভেন্টের কথা হচ্ছে ওই ছিদ্র হওয়া পর্যন্ত। তার মানে 1 নম্বর কথা হচ্ছে চেঞ্জ ইন ভাস্কুলার ফ্লো অ্যান্ড ক্যালিবার, যার মধ্যে দুটো কথা, ভ্যাসোডাইলেশন অ্যান্ড ইনক্রিজড আর্টারিয়াল ব্লাড ফ্লো। আর 2 নম্বর হেডলাইন কি? 2 নম্বর হেডলাইন হচ্ছে কি বললাম? ইনক্রিজড ভাস্কুলার পারমিয়াবিলিটি followed by increased vascular permeability followed by extravasation of protein rich fluid from the intravascular space into the interstitial space। তার মানে কি হলো? আমার যখন ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়লো তখন ওই ছিদ্র দিয়ে প্রোটিন রিচ ফ্লুইড বাইরে বের হয়ে আসবে। প্রোটিন কি দরকার ছিল? ওই যে গামা গ্লোবিউলিনস, যেটা প্লাজমা প্রোটিন, সে যদি বাইরে না আসে তাহলে অ্যান্টিবডি কোত্থেকে আসবে? ওইটাই তো অ্যান্টিবডি। তো অ্যান্টিবডি বের করার জন্য আমার প্লাজমা প্রোটিন বাইরে বের করতে হয়েছে। এখন আমরা জানি যে প্রোটিন রিচ যে ফ্লুইড এটাকে বলে এক্সুডেটিভ ফ্লুইড। তাহলে যে ফ্লুইডটা বাইরে বের হয়ে আসলো সেটা হচ্ছে এক্সুডেটিভ ফ্লুইড। তাহলে ইন্টারস্টিশিয়াল টিস্যুর মধ্যে, টিস্যুর ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে এই যে পানি জমা হলো, এই যে এক্সুডেটিভ ফ্লুইড জমা হলো, এটাকে কি বলে? এটাকে বলে ইডিমা বা এক্সুডেটিভ ইডিমা। তার মানে আমরা বুঝলাম যে ইনফ্লামেটরি ইডিমা ইজ অলওয়েজ এক্সুডেটিভ ইন নেচার। ওকে, এখন কি হবে? এখন দেখেন ভেসেল থেকে ফ্লুইড বের হয়ে আসছে কন্টেইনিং প্লাজমা প্রোটিনস। কিছু ডাব্লিউবিসি বের হয়ে আসছে, কিন্তু আরবিসি তার বের হয় নাই। তো এখন কিন্তু একে তো ভেসেল ডাইলেট হয়েছে, সেই ডাইলেটেড ভেসেলের মধ্যে যে পরিমাণে ফ্লুইড আছে তা কিন্তু এখন ঘন হয়ে গেছে। কেন? কারণ ফ্লুইড বের হয়ে আসছে, আরবিসি তো বের হয় নাই। এখন আমরা জানি ব্লাডের ভিসকোসিটি দেবে মেইনলি আরবিসি। তাহলে ব্লাড কিন্তু এখন ঘন হয়ে গেছে। আর ঘন ব্লাড কি হয়? ঘন ব্লাড কিন্তু স্লোলি চলাচল করে, ফ্লো কমে যায়। তাহলে প্রথমে কিন্তু ভ্যাসোডাইলেশন হওয়ার পরে ব্লাডের ফ্লো বাড়ছিল, কিন্তু সাবসিকুয়েন্টলি যখন ভাস্কুলার পারমিয়াবিলিটি বেড়ে সেখান থেকে প্লাজমা লিকেজ হয়, মানে প্রোটিন রিচ ফ্লুইড লিকেজ হয়, তখন কি হয়? তখন কিন্তু আরবিসি কনসেন্ট্রেশন বেড়ে যায়। তখন এই ব্লাড আরবিসি কনসেন্ট্রেশন বেড়ে যায় এবং ব্লাডের ফ্লো স্লো হয়ে যায়। এইটাকে বলে হচ্ছে স্ট্যাসিস। তার মানে হচ্ছে যে চেঞ্জ ইন ভাস্কুলার ফ্লো অ্যান্ড ক্যালিবার অ্যান্ড দেন ভাস্কুলার পারমিয়াবিলিটি, এই দুটা ঘটনার কম্বিনেশন ইফেক্ট হিসেবে যেটা ঘটবে সেটাকে বলে স্ট্যাসিস। ওকে, এবং তার ফলে কি হবে? আমার ওখানে ভাস্কুলার কনজেশন হবে, মানে ভেসেলগুলো, ছোট ছোট ভেসেলগুলো ওখানে এনগর্সড হবে। এতটুকু ঘটনা হচ্ছে আমার ভাস্কুলার ইভেন্ট। এখন কি হবে? এখন ওই ছিদ্র দিয়ে ডাব্লিউবিসি, তার মানে হচ্ছে নিউট্রোফিল এবং মনোসাইট বাইরে বের হয়ে আসবে। প্রথম 6 থেকে 24 ঘন্টার মধ্যে বের হয়ে আসবে হচ্ছে নিউট্রোফিল, 24 থেকে 48 ঘন্টা এই সময়ের মধ্যে বের হয়ে আসবে মনোসাইট, যে টিস্যুতে আসলে আমরা যাকে বলি ম্যাক্রোফেজ। ওকে, তার মানে অ্যাকিউট ইনফ্লামেশনের সেল কি? তাহলে আমরা বলবো নিউট্রোফিল, পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট অর নিউট্রোফিল। অ্যাকিউট ইনফ্লামেশনের একদম প্রিডোমিনেন্ট সেল, একটা সেল যদি বলতে বলে তাহলে আমি বলবো নিউট্রোফিল। যদি বলে আর কিছু আছে তখন আমি বলবো জি স্যার আছে, সেটা হচ্ছে ম্যাক্রোফেজ। বাট 24 থেকে 48 ঘন্টা এই সময়ের মধ্যে সে ইনফ্লামেটরি রেসপন্স দেবে। ওকে, একটু বলে নিই পরের কথা আগে, সেটা হচ্ছে তাহলে ক্রনিক ইনফ্লামেটরি সেল কি? ক্রনিক ইনফ্লামেটরি সেল হচ্ছে লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, ইউসনোফিল, প্লাজমা সেল, মাস্ট সেল। বাট মোস্ট প্রিডোমিনেন্ট স্ট্রাইকিং সেল হচ্ছে দুটা, একটা হচ্ছে ম্যাক্রোফেজ আর একটা লিম্ফোসাইট। তাহলে যদি বলে অ্যাকিউট ইনফ্লামেটরি সেল কি, একটাই বলবো নিউট্রোফিল। আর কিছু জানতে চাইলে ম্যাক্রোফেজ।
ক্রনিক ইনফ্লামেটরি সেল কি, দুইটা বলবো, ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট। আর কি আছে জানতে চাইলে তখন বলবো ইউসনোফিল, প্লাজমা সেল, মাস্ট সেল। ওকে, ফাইন। এখন ভাস্কুলার ইভেন্ট বললাম, সেলুলার ইভেন্ট বলি নাই। সেলুলার ইভেন্ট জাস্ট সিম্পল কথা যে আমার এখানে সেলুলার এক্সুডেশন হবে, তার মানে হচ্ছে এক্সট্রাভ্যাসেশন অফ লিউকোসাইটস, মানে নিউট্রোফিল বা মনোসাইট ফ্রম দ্য ইন্ট্রাভাস্কুলার স্পেস টু দ্য ইন্টারস্টিশিয়াল টিস্যু। তার মানে হচ্ছে ভেসেলের ভিতর থেকে আমার বাইরে বের হয়ে আসবে। তো এই বের হয়ে আসার কিছু প্রসেস আছে, সেটা আমরা একটু পরে আলোচনা করব। এবং বের হয়ে এসে সে টিস্যুতে গেল, টিস্যুতে যাওয়ার পরে সে যেটা করবে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস অ্যান্ড এলিমিনেশন অফ দ্য অফেন্ডিং এজেন্ট। ব্যাস, আমার ভাস্কুলার ইভেন্ট, সেলুলার ইভেন্ট শেষ। এখন আসি ভাস্কুলার ইভেন্টের একটা পোর্শন আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমরা ভাস্কুলার ইভেন্টে প্রথম কথা বলছি ভ্যাসোডাইলেশন, দ্বিতীয় কথা বলছি ইনক্রিজড আর্টারিয়াল ব্লাড ফ্লো, 3 নম্বর কথা বলছি ইনক্রিজড পারমিয়াবিলিটি অফ দ্য মাইক্রোভাস্কুলেচার, যার ফলে আমার ফ্লুইড এবং লিউকোসাইটস ব্লাড ভেসেলের ভিতর থেকে বাইরে বের হয়ে আসতে পারে। এখন এই ভাস্কুলার পারমিয়াবিলিটি কিভাবে বাড়ে তার মেকানিজম পরীক্ষায় আসে, এবং এটা খুব টাফ না বুঝলে। দেখেন, 4টা মেকানিজমে ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়বে। 1 নম্বর হচ্ছে কন্ট্রাকশন অফ এন্ডোথেলিয়াল সেলস, 2 নম্বর হচ্ছে ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি, 3 নম্বর হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি ডিউ টু লিউকোসাইটস, অ্যান্ড 4 নম্বর হচ্ছে ট্রান্সসাইটোসিস। ছবিতে খুব চমৎকারভাবে এটা বোঝানো আছে, জাস্ট ছবির দিকে তাকায় থাকেন, আমি বলি। দেখেন, প্রথম যেটা বলছে কন্ট্রাকশন অফ এন্ডোথেলিয়াল সেল, এখানে দেখেন এখানে 2টা এন্ডোথেলিয়াল সেল দেখাচ্ছে, উপরে একটা নিচে একটা। নিচের এন্ডোথেলিয়াল সেলটা দেখেন সে কন্ট্রাক্টেড হয়েছে। তো কোনো জিনিস কন্ট্রাক্টেড হয়ে গেলে সে একটু ছোট হয়ে যায়, ওই ছোট হওয়ার কারণে দেখেন গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপ দিয়ে ফ্লুইড বাইরে বের হয়ে আসছে। তার মানে কন্ট্রাকশন অফ এন্ডোথেলিয়াল সেল, এন্ডোথেলিয়াল সেল যদি কন্ট্রাকশন হয় মেডিয়েটেড বাই সাম মেডিয়েটর্স, নামগুলো সেটা লেখা আছে, পড়ে নেবেন। তো কি হলো, এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন হলো, কন্ট্রাকশন হলে আমার পাশাপাশি 2টা এন্ডোথেলিয়ামের মাঝখানে গ্যাপ তৈরি হলো, ওই গ্যাপ দিয়ে ফ্লুইড এবং সেল বাইরে বের হয়ে আসলো। এরপরে দেখেন ডিরেক্ট এন্ডোথেলিয়াল ইনজুরি কি হলো, ধরেন বার্ন হয়েছে, বার্ন পুড়ে গেছে, সিভিয়ার বার্ন, বা ধরেন কোনো মাইক্রোবস বা ওই মাইক্রোবস দ্বারা তৈরিকৃত কোনো টক্সিন এন্ডোথেলিয়ামে সরাসরি ইনজুরি করলো, তখন কি হয়, এন্ডোথেলিয়াম ড্যামেজ হয় বা ব্রেকডাউন হয়। তখন দেখেন এন্ডোথেলিয়ামের মধ্যে দিয়েই গ্যাপ তৈরি হয়েছে, ভেঙে গেছে না, ভেঙে টুকরা টুকরা হয়েছে, টুকরার মাঝখান দিয়ে গ্যাপ তৈরি হয়েছে, ওই গ্যাপ দিয়ে ফ্লুইড বাইরে বের হয়ে আসে। এবার দেখেন এন্ডোথেলিয়াল ইনজুরি ডিউ টু লিউকোসাইট, এখন দেখেন যে লিউকোসাইটগুলো, যে ডাব্লিউবিসিগুলো নিউট্রোফিল বা মনোসাইট বের হয়ে আসবে ওখানে জমা হয়েছে, ওরাই দেখা যায় কি কিছু প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে ওরাই আবার ওখানে ইনজুরি তৈরি করে, মানে বের হয়ে আসার পথ নিজেরাই তৈরি করে ফেলে। যে লিউকোসাইটগুলো বের হবে তারাই প্রোটিওলাইটিক এনজাইম তৈরি করে, তারাই এন্ডোথেলিয়াল ড্যামেজ করে ওই ব্রোকেন এন্ডোথেলিয়ামের মাঝখানে যে গ্যাপ তৈরি হলো, গ্যাপ দিয়ে বাইরে বের হয়ে আসলো। আচ্ছা, আবার দেখেন আরেকটা মেকানিজমের নাম হচ্ছে ট্রান্সসাইটোসিস, মানে হচ্ছে যে ইন্ট্রাসেলুলার চ্যানেল ব্যবহার করে যদি ফ্লুইড বাইরে বের হয়ে আসে, এটাকে বলে ট্রান্সসাইটোসিস। এখন এই ট্রান্সসাইটোসিসের পরিমাণ বাড়বে কিভাবে, ধরেন একটা মেডিয়েটর আছে যার নাম হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, VEGF। সে কি করে, সে নাম্বার এবং সাইজ অফ দ্য ইন্ট্রাসেলুলার পোর্টস বা ইন্ট্রাসেলুলার চ্যানেল, এই চ্যানেলের সংখ্যা এবং সাইজ বাড়ায় দিলে কি হবে, ওই চ্যানেল দিয়ে ফ্লুইড বাইরে বের হয়ে আসবে, এটাকে বলে ইনক্রিজ ট্রান্সসাইটোসিস। তাহলে এই 4টা মেকানিজমে আমার ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়বে। একটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল কন্ট্রাকশন হইয়া 2টা এন্ডোথেলিয়ামের মাঝখানে গ্যাপ তৈরি হবে, আরেকটা হচ্ছে বিভিন্ন বার্নস বা মাইক্রোবস বা মাইক্রোবিয়াল টক্সিন, মানে এরকম কিছু ড্যামেজিং সাবস্টেন্স দিয়ে এন্ডোথেলিয়াম ডিরেক্টলি ড্যামেজ হয়ে এন্ডোথেলিয়াম ব্রোকেন ডাউন হবে, তাহলে ফাঁকা তৈরি হবে, ফাঁকা দিয়ে ফ্লুইড এবং সেল বাইরে বের হয়ে আসবে। আরেকটা হচ্ছে যে লিউকোসাইটগুলো বের হওয়ার জন্য জমা হয়েছে তারা নিজেরাই প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করে এন্ডোথেলিয়াল ইনজুরি করলো, ফলে গ্যাপ তৈরি হলো, ফ্লুইড এবং সেল বাইরে বের হয়ে আসলো। আরেকটা হচ্ছে ইনক্রিজ ট্রান্সসাইটোসিস, কি হবে, ইন্ট্রাসাইটোপ্লাজমিক বা ইন্ট্রাসেলুলার যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের সংখ্যা বাড়বে,
বাই দ্য হেল্প অফ ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, ফলে ওই চ্যানেল দিয়ে ফ্লুইড বাইরে বের হয়ে আসবে। এখন দেখেন সেলুলার ইভেন্ট। দেখেন নর্মালি কি হয়, নর্মালি ব্লাড সেলগুলো মানে ডাব্লিউবিসিগুলো আমার ভেসেলের ব্লাড ভেসেলের মাঝামাঝি দিয়ে ফ্লো হয়, একটা ব্লাড ভেসেলের মাঝামাঝি সেন্ট্রাল কলামে থাকে, মাঝখান দিয়ে যাওয়া আসা করে। কিন্তু যখন ইনফ্লামেটরি রেসপন্সের জন্য তারা যাচ্ছে, তারা তো আগেই টের পেয়েছে যে আমাকে যেতে হবে ফর এ প্রোটেক্টিভ রেসপন্স, এখন একটা ইনফ্লামেটরি রেসপন্স হবে, তখন সে কি করে, তখন ডাব্লিউবিসিগুলো পেরিফেরালি চলে আসে। এ দেখেন তখন, এখন দেখেন এন্ডোথেলিয়াম থেকে অনেক দূরে, এই হচ্ছে আমার এন্ডোথেলিয়াম, আর সে আছে মাঝামাঝি, ভেসেলের মাঝামাঝি আছে, ঠিক আছে, মানে এন্ডোথেলিয়াম থেকে তার দূরত্ব অনেক বেশি। কিন্তু যখন সে পেরিফেরালি চলে আসলো, এন্ডোথেলিয়ামের কাছাকাছি চলে আসলো, মানে ব্লাড ভেসেলের মেমব্রেনের বা ব্লাড ভেসেলের যে মার্জিন, ভেসেলের যে ওয়াল, সে ওয়ালের কাছাকাছি চলে আসলো, ভিতর থেকে কাছাকাছি, তার মানে এন্ডোথেলিয়ামের কাছাকাছি। এই যে কাছাকাছি চলে আসলো, পেরিফেরালি এসে জমা হলো, এটাকে বলা হচ্ছে মার্জিনেশন, মার্জিনের কাছাকাছি আসছে। তাহলে ভাস্কুলার ইভেন্টের প্রথম যে কথাটা সেটা হচ্ছে, আমরা আসলে হেডলাইন দুইটা ভাগে বলবো, একটা হচ্ছে এক্সট্রাভেসেশন আর হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ভাস্কুলার সেলুলার ইভেন্ট পড়ছি আমরা, সেলুলার ইভেন্টে আমরা দুইটা হেডলাইনে বলবো। এক নাম্বার কথা হচ্ছে এক্সট্রাভেসেশন, 2 নাম্বার হচ্ছে ফ্যাগোসাইটোসিস, মানে বের হয়ে আসা অ্যান্ড দেন ফ্যাগোসাইটোসিস। তো বের হওয়ার যে প্রক্রিয়াটা এক্সট্রাভেসেশন, এইটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। প্রথম কথাটা হচ্ছে মার্জিনেশন। এখন মার্জিনেশন কি জিনিস, ওই যে বললাম যে নর্মালি ব্লাড সেলগুলো ভেসেলের মাঝামাঝি দিয়ে ফ্লো করে, মানে সেন্ট্রাল কলামে থাকে, কিন্তু ডিউরিং ইনফ্লামেশন তারা পেরিফেরালি চলে আসে, মানে এন্ডোথেলিয়ামের কাছাকাছি। এইটাকে বলে হচ্ছে মার্জিনেশন। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এরপরে যেটা হলো, এই নিউট্রোফিল বা মনোসাইট অর্থাৎ লিউকোসাইট, সে এন্ডোথেলিয়ামের গায়ে লুজলি বাউন্ড হলো। দেখেন প্রথমটা খেয়াল করেন, লেফট সাইডে যে নিউট্রোফিলটা আছে সে বাইন্ড করলো, এটা যে লুজলি বাউন্ড করলো তার প্রমাণ হচ্ছে সেকেন্ডটা দেখেন সে আবার খুলে গেছে, তাহলে বাউন্ড করলো, ডিটাচড হলো। আবার 3 নম্বরে দেখেন আবার বাইন্ড করেছে, তাহলে বাইন্ড করলো, ডিটাচড হলো, আবার বাইন্ড করে, আবার ডিটাচড হয়, তার মানে এটা লুজলি অ্যাডহেশন হয়, এটাকে বলে হচ্ছে রোলিং। এবং এই রোলিংয়ে হেল্প করে প্রোটিনস, সেই প্রোটিনের নাম হচ্ছে সিলেকটিন। ওকে, তাহলে সিলেকটিন ইউজ করে লিউকোসাইটস বা নিউট্রোফিল বা মনোসাইট যেটাই বলি, তারা লুজলি বাউন্ড হয় টু দ্য এন্ডোথেলিয়াম, কিন্তু বাউন্ড হয় আবার ডিটেস্ট হয়, বাউন্ড হয় আবার ডিটেস্ট হয়, এটাকে বলে হচ্ছে রোলিং। আচ্ছা, এরপরে দেখুন এরা এইবার ঠিকই একটু ফার্মলি বাইন্ড করে, এবার একদম ভালো করে বাইন্ড করেছে, ফার্মলি বাইন্ড করেছে। কি প্রোটিন দিয়ে? ইন্টিগ্রিন প্রোটিন দিয়ে। ইন্টিগ্রিন প্রোটিন দিয়ে নিউট্রোফিল এবার এন্ডোথেলিয়ামের সাথে ফার্মলি বাইন্ড করেছে, এটাকে বলে হচ্ছে অ্যাডহেশন। তাহলে আমরা 3টা কথা বলছি, প্রথমে বলছি মার্জিনেশন, তারপর বলছি রোলিং, তারপর বলছি অ্যাডহেশন। এরপরে দেখেন এরপরে কি হইলো, এর পরের ধাপটা হচ্ছে এইটা, দুইটা এন্ডোথেলিয়ামের মাঝখানে যে গ্যাপ তৈরি হয়েছে, এবং কিভাবে গ্যাপ তৈরি হয় আমরা এতক্ষণ বলেছি, সেই গ্যাপ দিয়ে নিউট্রোফিল ভেসেলের ভিতর থেকে বাইরে বের হয়ে আসছে, এটাকে বলে হচ্ছে ট্রান্সমাইগ্রেশন বা ডায়াপেডেসিস। কি বলে? ট্রান্সমাইগ্রেশন বা ডায়াপেডেসিস। এরপরে দেখেন ওই নিউট্রোফিল যেটা বাইরে বের হয়ে আসছে, সে এইবার কি করবে, এই যে ইনজুরিয়াস এজেন্ট বা এখানে যে ড্যামেজ টিস্যু, তারা কিছু কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করে, যাদেরকে বলে কেমোট্যাকটিক সাবস্ট্যান্স। এই কেমোট্যাকটিক সাবস্ট্যান্স দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে ওই নিউট্রোফিল ওই সাবস্ট্যান্সের দিকে রওনা দেয়। এই ঘটনাকে বলে হচ্ছে কেমোট্যাক্সিস, মানে ইনজুরিয়াস এজেন্ট বা ইনজুর্ড টিস্যু কিছু কেমিক্যাল মেডিয়েটর রিলিজ করে, যাদেরকে বলে কেমোট্যাকটিক সাবস্ট্যান্স বা কেমোকাইন, যাদের দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে, যেটাকে বলে কেমো অ্যাট্রাকশন, অ্যাট্রাক্টেড হয়ে নিউট্রোফিল তাদের দিকে যায়।
টু এলিমিনেট দেম, এই ঘটনাকে বলে হচ্ছে কেমোট্যাক্সিস। তাহলে কি কি ঘটনা ঘটলো? লুমেনের ভিতরে 3টা ঘটনা ঘটেছে। ভেসেলের লুমেনের ভিতরে ঘটেছে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে মার্জিনেশন, 2 নম্বর হচ্ছে রোলিং, তারপর হচ্ছে অ্যাডিশন। এরপরে হচ্ছে অ্যাক্রস দ্য এন্ডোথেলিয়াম একটা ঘটনা ঘটেছে যেটাকে বলে ট্রান্সমাইগ্রেশন বা ডায়াপেডেসিস। এরপর হচ্ছে আউটসাইড দ্য লুমেন একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কেমোট্যাক্সিস। এটা হচ্ছে আমার কিসের আন্ডারে? এক্সট্রা ভেসেশনের আন্ডারে এই এতগুলো ঘটনা। আর সেকেন্ড হেডলাইন যেটা বলেছিলাম সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। দেন ফ্যাগোসাইটোসিস করে কিলিং করে ডিস্ট্রাকশন করে অফেন্ডিং এজেন্টকে বডি থেকে এলিমিনেট করলো। আলটিমেটলি আমার ইনফ্লামেশন কমপ্লিট হলো। তাহলে আমরা আজকে কি পড়েছি? আমরা আজকে পড়লাম যে ইনফ্লামেশন জিনিসটা কি। এটা একটা ফান্ডামেন্টাল একটা প্রোটেক্টিভ রেসপন্স, বাট হার্মফুল হতে পারে। দেন পড়েছি যে ইনফ্লামেশন দুরকম, যদি র্যাপিড অনসেট হয় ফর শর্ট ডিউরেশন অ্যাকিউট ইনফ্লামেশন, যদি স্লো অনসেট অ্যান্ড ফর লঙ্গার ডিউরেশন হয় ক্রনিক ইনফ্লামেশন। ক্রনিকটা আমরা পরে পড়বো, আজকে আমরা অ্যাকিউট ইনফ্লামেশনের যে হলমার্ক, অ্যাকিউট ইনফ্লামেশনের যে ইভেন্টস, এগুলো আমরা পড়েছি। যেখানে মেইন কথা হলো 2টা, একটা হচ্ছে ভাস্কুলার ইভেন্ট অ্যান্ড সেলুলার ইভেন্ট। তো ভাস্কুলার ইভেন্ট কি আমরা বলেছি যে এখানে ভেসেলের ফ্লো এবং ক্যালিবার চেঞ্জ হয় এবং ভাস্কুলার পারমিয়াবিলিটি বাড়ে, ফলে ভেসেলের যে পোর, এই পোর থেকে ফ্লুইড কন্টেইনিং প্লাজমা প্রোটিনস বাইরে বের হয়ে আসে, ফলে ইডিমা হয়। আর হচ্ছে যে আমার প্রোটেক্টিভ যে সেল মানে লিউকোসাইট অর্থাৎ নিউট্রোফিল, মনোসাইট, এরা এই পোর থেকে বাইরে বের হয়ে আসে, এসে কি করে আমার অফেন্ডিং এজেন্টের বিরুদ্ধে আমার প্রোটেক্টিভ রেসপন্স দেয়, মানে অফেন্ডিং এজেন্টকে বডি থেকে এলিমিনেট করে, ফ্যাগোসাইটোসিস করে। এইটুকুই তো আমার ইনফ্লামেশন। এখন দেখেন ইনফ্লামেশনের সাইন কি। এখানে আমরা কিছু পপুলার কিছু শব্দ আছে, 5টা শব্দ ইনফ্লামেশনের সাইন কি কি আছে দেখেন। কার্ডিনাল সাইন্স অফ ইনফ্লামেশন: রিউবর বা রেডনেস, ক্যালোর বা হিট, টিউমর বা সোয়েলিং, ডলর বা পেইন, আর ফাংশিওলেসা বা লস অফ ফাংশন। ব্যাপারগুলো বুঝতে হবে। দেখেন আমরা কি বলেছি যে প্রথম যে রেসপন্সটা হয় ইনফ্লামেশনের শুরুতে সেটা হচ্ছে ভাস্কুলার রেসপন্স, এবং ফার্স্ট যে কথা সেটা হচ্ছে ভ্যাসোডাইলেশন হয়। ভ্যাসোডাইলেশন হয় এবং ভাস্কুলার ফ্লো বাড়ে ওই দিকে। তো কোনো দিকে যদি ব্লাড সাপ্লাই বাড়ে, ভাস্কুলার ফ্লো বাড়ে, তাহলে সেখানে কিন্তু গরম হয়, অর্থাৎ হিট প্রোডাকশন হয়, হিট। আর একটা হচ্ছে ওই জায়গাটা কিন্তু লাল হয়, রেডনেস হইল। তাহলে ভ্যাসোডাইলেশন এবং ইনক্রিজড ভাস্কুলার ব্লাড ফ্লো, এই কারণে আমার রেডনেস এবং হিট হয়। ওকে, এইবার হচ্ছে ভাস্কুলার পারমিয়াবিলিটি যখন বেড়েছে তখন ওই ছিদ্র দিয়ে আমার প্রোটিন রিচ ফ্লুইড বাইরে বের হয়ে আসছে, এসে টিস্যুর ইন্টারস্টিশিয়াল স্পেসে জমা হয়েছে। এটাকে কি বলে? এটাকে বলে ইডিমা, সোয়েলিং বা ইডিমা। তাহলে 3 নম্বর কথা হচ্ছে সোয়েলিং কেন হলো? আমার ফ্লুইড এক্সুডেশনের কারণে। এইবার আসেন, এই যে টিস্যুতে ফ্লুইড জমা হয়েছে তার মানে কি টিস্যুর টেনশন বাড়ছে না, টিস্যুর ওই জায়গাটায় প্রেশার বাড়ছে না, সোয়েলিং। এই যে সোয়েলিং, এই যে টেনশন, এই যে প্রেশার, ওই জায়গাটা তখন কি করবে? আন্ডারলাইং নার্ভ এন্ডিংকে চাপ দিবে। চাপ দিলে কি হবে? ব্যথা হবে। আচ্ছা, এবার ধরেন এই যে ব্যথা এবং এই যে টিস্যু ইনজুরি, তার কারণে কি হবে? ওই অর্গানকে নাড়ানো যাবে? ওই অর্গান ফাংশন করবে না, তো এটাকে বলে লস অফ ফাংশন। এখন দেখেন রেডনেসকে কি বলে? রিউবর, হিটকে কি বলে? ক্যালোর, সোয়েলিংকে বলে টিউমার। এই টিউমার আমরা এখন টিউমার কাকে বলি? আমরা যে অর্থে টিউমার ব্যবহার করি, আগে কি করতো? সোয়েলিং শব্দটাকেও তারা টিউমার বলতো, মানে ইডিমা ধরেন এটাকেও বলতো টিউমার, আবার যেটাকে আমরা অ্যাকচুয়ালি টিউমার বলি সেটাকেও বলতো টিউমার। আমরা এখন টিউমার বলতে টিউমার বুঝি, আর সোয়েলিং তো সোয়েলিং, সেটা বুঝলাম। পেইনকে বলে ডলর, আর লস অফ ফাংশনকে বলছে ফাংশিওলেসা। তো মোটামুটি 30 মিনিট হয়ে গেল। তো যতটুকু সম্ভব ছিল ওভারভিউ অফ দ্য ইনফ্লামেশন মোটামুটি পড়লাম, বুঝলাম। পিডিএফটা পড়বো, ইনশাল্লাহ বুঝে যাব। এরপরে আমরা আস্তে আস্তে স্পেসিফিক পোর্শনগুলোতে যাব ইনফ্লামেশন, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে।